অতীতের স্মৃতিতে ডুবে থাকা চিত্রার ঘোর ভাঙল নওয়াফের প্রশ্নে। তোমার চোখে আমি নিকৃষ্ট পুরুষ, তাই না? প্রশ্নটা বুঝতে খানিকটা সময় লাগলো চিত্রার। কোথা থেকে সাহস পেল কে জানে, ফটাফট করে জবাব দিল। কিছুটা তেমনই। সহজ স্বীকারোক্তি শুনে অবাক হলো না নওয়াফ। এ কদিনে খুব ভালো মতো মেপে ফেলেছে ও চিত্রার ব্যক্তিত্ব, তাই পরপরই শুধালো। তোমার কি মনে হয় অমন পশুর মতো আচরণ কেন করেছি আমি তোমার সাথে? নওয়াফের সোজাসাপটা প্রশ্নে খানিকটা অস্বস্তিতে পড়ে যায় চিত্রা, তবুও সময় নিয়ে উত্তর দেয়। হয়তো নাফিমের মায়ের জায়গায় আমায় মানতে পারেননি। নওয়াফ সরাসরি বলে। ভ্রান্ত ধারণা তোমার, এরকম কিছুই নয়। নওয়াফের কথায় ভীষণ অবাক হয় চিত্রা। না চাইতেও তার মুখ ফুসকে বেরিয়ে আসে। তাহলে? নওয়াফ ধীর গলায় বলতে শুরু করে। তুমি বাচ্চা একটা মেয়ে, তোমার বয়সের প্রায় দ্বিগুণ আমি। দ্বিতীয়ত, লাইফ পার্টনার হিসেবে আর কাউকে চাই না আমার। তৃতীয়ত, এতদিন পরীক্ষা করছিলাম তোমায়। চিত্রা অবাক হয়ে শুধায়। কিসের পরীক্ষা? নওয়াফ সরাসরি জবাব দেয়। নারী বড় রহস্য, অভিনয়ও সেরা। তাই একটু পরে করে দেখছিলাম আদৌ বিশ্বস্ত কিনা তুমি। দিন শেষে বুঝলাম তুমি নিজেই পরিস্থিতির শিকার। নওয়াফের জবাবে না চাইতেও বিষিয়ে গেল চিত্রার মন। বিস্মিত হয়ে সরাসরি নওয়াফের দিকে তাকালো। লোকটা তখনও অধূরে তাকিয়ে কি দেখছে কে জানে। তবে চিত্রার মনে তখনও প্রশ্নের ঝড়। সামান্য একটা পরীক্ষার জন্য অমানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে তাকে। এটা কি ছেলে খেলা মনে হয় নওয়াফের? মনের প্রশ্ন মনেই রাখল চিত্রা। করেই বা কি লাভ? তাই নিশ্চুপই রইল। নওয়াফ আবার বলল। আশা করছি সামনেও তুমি এমন ভাবলেশন থাকবে আমার বিষয়ে, এবং আগামী 3টা মাস তুমি রিলেটেড কোনো ঝামেলা পোহাতে হবে না আমায়। আমিও আশা রাখছি ডিভোর্সের ব্যাপারে কোনো ঝামেলা করবে না তুমি। চিত্রা ভেবেছিল নওয়াফ হয়তো একটু হলেও অনুতপ্ত হবে। আসলেই বোকা সে। সে তো আর গুরুত্বপূর্ণ মানুষ না। আদতে সে মানুষই না। মাঝে মধ্যে নিজেকে জড়বস্তু মনে হয় চিত্রার। জড়বস্তু বলেই বোধহয় প্রয়োজন শেষে সবাই ছুঁড়ে ফেলে ওকে। পশু হলে নিশ্চয়ই একটু হলেও মায়া দেখাতো তারা। এই প্রথম মানুষ হওয়ায় বড্ড আফসোস হচ্ছে তার। খুব বেশি কান্না পাচ্ছে। নিকৃষ্টতর জীব হলো না কেন? অন্তত এই অমানসিক যন্ত্রণা আর সহ্য করা লাগতো না তখন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় পা ঝিমঝিম করতে থাকে চিত্রার। চোখ দুটো ভরে ওঠে অশ্রুতে। তার হাবভাব দেখে নাভ গলা খাকারি দিয়ে বলে। আরেকটা কথা বলতে চাইছি, আশা করি তুমি বুঝবে এবং রাখবে। চিত্রার গলার কাছটায় দলা পাকিয়ে গেছে কান্নারা। চেয়েও কথা বলতে পারল না। ছোট করে বলল। জি। নব দীর্ঘশ্বাস ফেলে বলে। জন্মের পরই মা হারিয়েছে ছেলেটা। এতকাল আমাদের কাছে বড় হলেও হুট করে তোমায় কাছে পেয়ে মাতৃত্বের স্বাদ মেটাতে চাইছে। বেশি লাই দিও না ওকে, তুমি চলে যাওয়ার পর সামলাতে কষ্ট হয়ে যাবে। আমি চাই না এটুকু বয়সে কোনো বাজে ট্রমার সম্মুখীন হোক আমার বাচ্চা। কথাগুলো শুনে নিজেকে দমাতে পারল না চিত্রা। তার গাল বেয়ে কয়েক ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ল। তবে সেটা নাফকে দেখাতে চাইল না। থেমে থেমে বলল। আমি নিজে থেকে যাইনি ওর কাছে। ওই আঁচল ধরে ঘুরে আমার পিছু। এইটা কিভাবে রোধ করব? নাফ খানিক সময় নিয়ে বলে। আমি বলছি না তোমাকে সরে যেতে, শুধু বলছি ওকে মাতৃত্বের স্বাদ দিও না, ফ্রেন্ডের মতো মেশো, দ্যাটস অল। চিত্রার মাথায় ঢুকল না কিছুই। অন্দরমহলে ঝড় চলছে ওর। ভেবেছিল নাফিমটাকে আগলে কষ্টগুলো ভুলে থাকবে। তার হলো কই। চিত্রা বুঝে গেছে যার যত একাকিত্বে ভয় তার তত মানুষ হারায়। ভীষণ চালাক পুরুষ নাফ। চিত্রার পাংশুটে মুখ দেখে ওর ভেতরের অবস্থা বুঝতে বাকি রইল না তার। তাই গলগল করে বলল। আমটান, তোমার কিছু বলার আছে? চিত্রা মাথা নাড়িয়ে না বোঝায়। নাফ তীক্ষ্ণ চোখে দেখে ওর কম্পনরত শরীরটা। মনে হচ্ছে এই বুঝি নেতিয়ে পড়ল। নাফ আর রিক্স নিল না। ঘরের দিকে পা বাড়ালো। চিত্রাও চলে এলো তার পিছু পিছু। নাফ তার উদ্দেশ্যে বলল। তুমি আর নাফিম বেডে ঘুমাও, আমি ফ্লোরে অ্যাডজাস্ট করে নেব। চিত্রা কিচ্ছু বলল না। ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। নাফিমকে বুকে নিয়ে শুয়ে পড়ল চুপচাপ। মিনিট গড়াতে বোবা কান্নার তোড়ে থেমে থেমে কেঁপে উঠতে লাগলো তার শরীর। ফ্লোরে ফোমের বেডে শটান হয়ে শুয়ে থাকা নফ স্পষ্ট টের পেল ব্যাপারটা, কিন্তু আগ বাড়িয়ে সান্ত্বনা দিতে গেল না। তার ভাষ্যমতে সারা জীবন কান্নার চাইতে এক রাত কান্না করা ভালো।
সে একদমই চায় না চৈতিকার মতো ধ্বংস হোক চিত্রা। মেয়েটা এমনিতেই ভুক্তভোগী, আলাদা করে তার জীবনটা আর জাহান্নাম বানাতে চায় না নওয়াব। হতে হলো না হয় একটু খারাপ, তবুও দিন শেষে ভালো থাকুক কিছু মানুষ। নওয়াফের সাথে এক ঘরে থাকার পর সাংঘাতিক জ্বর এসেছে চিত্রার। আপাত দৃষ্টিতে কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না বিষয়টা। বিশেষ করে আশরাফ সাহেব তো হতভম্ব হয়ে গেছেন। একবার নওয়াফের দিকে তাকাচ্ছেন, তো আরেকবার বেহুশ চিত্রার দিকে। ওদিকে নওয়াব পড়েছে ফ্যাসাদে। সবার অদ্ভুত দৃষ্টি দেখে দম বন্ধ হয়ে আসার জোগাড় তার। ওরা কী ভাবছে কে জানে, কিন্তু সে তো কিছুই করেনি। কথা শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিল। সেহারিতে উঠে চিত্রাকে ডাকতে নিলে টের পায় ওর ভীষণ জ্বর। মাত্রা এতটাই বেশি যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। নওয়াব শক্ত মন মানসিকতার হলেও জালিম নয়। সময়ের অপেক্ষা না করে চটজলদি ডক্টরকে কল দেয় সে। আশরাফ শিকদার তখন হাঁটাহাঁটি করছিলেন বাইরের দিকটায়। আচমকা নওয়াফের ফ্ল্যাটে কাউকে ঢুকতে দেখে তিনিও হুড়মুড়িয়ে এসে হাজির হন এখানে। ওনার পিছু পিছু নাজনীন বেগমও আসেন। এসে সবকিছু জানতে পারার পর ওনাদের সন্দিহান দৃষ্টি পড়ে নওয়াফের উপর। নওয়াফ শক্ত মুখে নাফিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে কেবল। ডক্টর তখনও চেক আপ করতে ব্যস্ত ছিলেন। বেচারি চিত্রা একেবারেই গলে গেছে জ্বরের ঠেলায়। দুটো কমফোর্টার দিয়েও তার কাঁপুনি কমানো যাচ্ছে না। ডক্টর চেক করে দুটো ইঞ্জেকশন দিলেন, অতঃপর সাদা কাগজে কিছু একটা লিখে নওয়াফের দিকে এগিয়ে দিয়ে বললেন, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা, অনেক দুর্বল, শরীর নিতে পারছে না এত কিছু, বি কেয়ারফুল। প্রেসক্রিপশন দিয়ে আরও দুটো তিনটে কথা বলে ডক্টর চলে গেলেন। সবটাই বেশ মনোযোগ দিয়ে শুনল নওয়াফ। ডক্টর প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার পর সবাই রুম থেকে বেরোলো। নাফিমকে মায়ের কাছে দিয়ে নওয়াফও বের হলো মেডিসিন আনবে বলে। তখনই আশরাফ সাহেব তাকে পিছু ডেকে বললেন, এটা কি করলে তুমি? মেয়েটা ছোট। কথা বলতে গিয়েও থেমে গেলেন আশরাফ সাহেব। বিষয়টা এমন, কিন্তু ভেতরকার চিন্তাও তো দমিয়ে রাখা যাচ্ছে না। মেয়েটার আছেই বাকি। নওয়াফ ওকে মেরে ফেললেও তো কেউ এগিয়ে আসবে না। বাবার অপ্রস্তুত কণ্ঠ শুনে নওয়াফের কপালে ভাঁজ পড়ে। আশরাফ সাহেবের ইঙ্গিতটা বোঝে নিয়েও কি বলতে চাইল বাবা। ভাবতে ভাবতেই পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার নিকট। জ্বর আসার জন্য পরোক্ষভাবে তাকেই দোষ দেওয়া হচ্ছে। বুঝতে পেরে একদিকে যেমন মেজাজ খারাপ হলো, অন্যদিকে তেমন হাসিও পেল। তবে নিজের স্বভাববিরুদ্ধ কাজটা করল না নওয়াফ। বাবাকে আরেকটু চিন্তায় ফেলে দিতে গম্ভীর মুখে তেড়া গলায় বলল, যার বউ তার মাথা ব্যথা, অন্য কারো এত চিন্তা করার দরকার নেই। সিরিয়াস মুহূর্তে অমন অযৌক্তিক খোঁচা পেয়ে তেতে উঠলেন আশরাফ সাহেব। রাগী গলায় বললেন, ফাইজলামি করো না সমুদ্র। মেয়েটার অবস্থা দেখেছ? এমনিতেই নওয়াফ কথার মাঝেই ফোড়ন কেটে বলল, আমার ডিপার্টমেন্ট আমি খুব ভালো মতো দেখছি বাবা। আজকার কোনো অভিযোগ করতে পারবে না তোমার ভাতিজে, সে অবকাশ রাখিনি আমি। ছেলের কথায় রীতিমতো আগুন ধরে গেল আশরাফ শিকদারের মাথায়। এই অসভ্য ছেলে বলে কি? মনে মুখে অজস্র গালি আসলেও বয়সের লেহাজ করতে গিয়ে কিছুই জাহির করতে পারলেন না। রাগে বোম হয়ে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি সমুদ্র। আশরাফ শিকদারের সাংঘাতিক রাগের পারদ টের পেয়েছে নওয়াফ। মনে মনে খুব শান্তিও পেয়েছে অবশ্য। তার ঘাড়ে চিত্রা নামক দায়িত্ব চাপিয়ে দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবেও। বাবা উচ্চবাচ্চ করলেও নওয়াফ আর দাঁড়ালো না। স্বস্তির শ্বাস ফেলে তার বালিকা বধূর জন্য মেডিসিন আনতে গেল। ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। ততক্ষণে সবাই চলে গেছে। নাফিমকেও নিয়ে গেছে সাথে করে। অত রাতে ডাকাডাকি দৃষ্টিকটু দেখায় বিধায় নওয়াফ সোজা রুমে এসে দরজা আটকে দেয়। চিত্রা তখনও বেহুশ। নওয়াফ দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কানে বাজতে থাকে ডক্টরের বলা কথাগুলো, কিন্তু নিজেকে প্রভাবিত হতে দেয় না নওয়াফ। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলল, শুধুমাত্র কদিনের মেহমানও। এতটুকু বারংবার আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ে একটা সময়। পরবর্তী সময়গুলো কাটে খুব জলদি। সেই রাতের পর আর চিত্রার সাথে কঠোর হয়নি নওয়াফ। উল্টো অসুস্থ চিত্রার কেয়ার করেছে অল্প স্বল্প। চিত্রা তো হতভম্ব হয়ে গিয়েছিল পরক্ষণে, বুঝেছে মানবিকতা দেখাচ্ছে নওয়াফ। পার হয়েছে প্রায় একটা মাস। এর মধ্যে নওয়াফের সাথে সম্পর্কের উন্নতি না ঘটলেও নাফিমের কলিজা হয়ে গেছে চিত্রা। বাচ্চাটা তাকে ছাড়া কিচ্ছু বোঝে না। নাফিমের সকাল শুরু হয় চিত্রার বুকে, আর রাত শেষ হয় তারই সান্নিধ্যে। কদিন পর পরীক্ষা বিধায় পড়াশোনায় বেশ মনোযোগী হয়েছে চিত্রা।
একদম নাওয়া খাওয়া ভুলে পড়তে ব্যস্ত। আশ্চর্যজনকভাবে তার এই ব্যস্ততার মাঝে একটু ব্যাঘাত ঘটায়নি নাফিম। উল্টো খেলনা টেনে এনে চিত্রার পাশে চুপটি করে খেলেছে সে। ঘুম পেলে চিত্রার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছে। ক্ষুধা লাগলে শুধু একটু জ্বালিয়েছে। এই কদিনে চিত্রার হাত ছাড়া কারোর হাতে কিছু মুখে তোলেননি নাফিম। চিত্রার আর কি, যেদিকে বৃষ্টি হয়েছে সেদিকেই ছাতা ধরেছে। তার জিন্দেগি হয়ে গেছে পড়াশোনা আর নাফিম। নওয়াফের ধারের কাছেও ঘেঁষেনিও। আগে যাও বা একটু টান ছিল, সেদিন চৈতিকার কবর দেখার পর আর ইচ্ছে করে না নওয়াফের সাথে থাকতে কিংবা একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতে। এসবের মাঝে পরিবর্তন ঘটেছে নওয়াফের। লোকটা রোজ রাতে বাড়ি ফিরে ইফতারি করে ঘরে এসে কাজ করে, অথচ আগে রাত বিরেতে ঘরে ফিরত সে। এটা বাদে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার রেশ শঙ্কিত করে তুলেছে চিত্রার মন। নওয়াফের ঘরে ওয়াইফাইয়ের নেট ভালো পাওয়া যায় দেখে চিত্রা সে ঘরেই পড়তে বসে। আগে সমস্যা ছিল না, কিন্তু ইদানিং চিত্রা অনুভব করে নওয়াফ তার দিকে তাকিয়ে থাকে। সে পরপর তাকিয়েছে কবার, কিন্তু ধরতে পারেনি। শুরুতে ভ্রম মনে হয়েছিল তার, তবে চাঁদ রাতে সেটা সত্যতা খুঁজে পায় চিত্রা। সে বসে বসে ক্লাস করছিল। ম্যাথ এতটাই কঠিন যে সহজে সমাধান করতে পারছিল না চিত্রা। তার উপর নাফিমটা এত দুষ্টুমি করছিল সেদিন। পরে সইতে না পেরে নাফিমকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় চিত্রা। ওর ওড়নাটা ছিল চুমকিওয়ালা, তাই একপাশে সরিয়ে রেখেছিল সে। নাফিম ঘুমানোর পর তাকে বেডে শুইয়ে দেয় চিত্রা। এরপর ক্লাসে মগ্ন হয়ে যায়। সে যে ওড়না সরিয়ে রেখেছে সেটা বেমালুম ভুলে বসে। নওয়াফ ঘরেই ছিল, পুরো দৃশ্যটা দেখেছে ও। চিত্রা ওদিকে ধ্যান দেয়নি বলে টের পায়নি শুরুতে। ম্যাথ সলভ হওয়ার পর মাথার জট খুলে চিত্রার। তখনও রেকর্ডেড ক্লাস চলছিল। নোটস নিতে নিতে চিত্রার মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে। চিত্রার বিরক্ত লাগতে থাকে। কে তাকাবে? কেন তাকাবে? ঘরে আছেই বা কে? পরক্ষণে তার মনে পড়ে নওয়াফের কথা। হুট করে কৌতূহলবশত সেদিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে যায় চিত্রার। পায়ের উপর পা তুলে সোফায় হেলান দিয়ে বসে থাকা নওয়াফ এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকেই। চিত্রা যখন তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়, তখন আর একটা ঝটকা খায়। ক্লিভেজ স্পষ্ট দেখা যাচ্ছে তার। নওয়াফকে শোয়াতে গিয়ে হয়েছে হয়তো। সে তৎক্ষণাৎ করোনা ঠিকঠাক করে নওয়াফের দিকে বড় বড় চোখে তাকায়। নওয়াফ চোখ ফিরিয়ে নিয়ে মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটিং চলছিল তার তখন। আর চিত্রা, তার তো রাতের ঘুম উড়ে যায়। এরপর থেকে যথেষ্ট সতর্ক থাকে, কিন্তু নওয়াফের ধুরন্ধর দৃষ্টি ঘুরে ফিরে তার উপরেই ঘুরঘুর করে। চিত্রা না পারে সইতে, আর না পারে কিছু বলতে। ঘটনা সেখানেই স্থগিত নয়, ওটা ছিল শিরোনাম। বিস্তারিত এখনও বাকি আছে। দেখতে দেখতে ঈদ চলে আসে। যথারীতি ভীষণ মন খারাপ ছিল চিত্রার। গ্রামের কোলাহল ছেড়ে শহরে দম বন্ধ করার নির্জীবতা সহ্য হচ্ছিল না ওর। ঈদের দিনে আশরাফ সাহেবের দেওয়া আনারকুলি পরে নাফিমকে নিয়ে ছোটাছুটি করছিল সারা বাড়ি জুড়ে। এছাড়া আর করারই বা কী আছে? সকালে নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নওয়াফ। চিত্রার অবশ্য তাতে বিশেষ কোনো মাথা ব্যথাও ছিল না, তবে তার শাশুড়ি কঠিন রেগেছিলেন। সকালে উঠে নওয়াফকে সেমাই দেওয়া হয়নি কেন, এটা নিয়ে পরোক্ষভাবে দুবার কথাও শুনিয়েছিলেন চিত্রাকে। চিত্রা গায়ে মাখেনি সেসব। মা বলেছে কাছে থাকতে, ছেলে বলে দূরে যেতে। চিত্রা কি করবে? এসবের মধ্যে নওয়াফ ঘরে ঢুকে। তার আউটফিট দেখে টাসকে খেয়ে যায় চিত্রা। আশা থেকে ফর্মাল আর ক্যাজুয়াল গেটআপে নওয়াফকে দেখেছ, তাই হুট করে পাঞ্জাবিতে দেখে খানিকটা ভড়কে গেছিল। নওয়াফ বয়স চোরা। ওর হাইট, বডি আর স্কিন এত বেশি পারফেক্ট যে সঠিক বয়সটা অনুমান করা যায় না। নওয়াফ এগিয়ে আসলে চিত্রার হুঁশ ফেরে। তার হাত ভর্তি ছিল নানান শপিং ব্যাগে। বাড়ি ফিরে একে একে সবগুলো তার মা আর বাবা এবং নাফিমকে বুঝিয়ে দিয়ে সব থেকে বড় প্যাকেটটা চিত্রার হাতে দেয় এবং তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ঘরে গিয়ে দেখো কি আছে, সময় বানাতে পারো? এই প্রথম এত স্বাভাবিক সুরে চিত্রার সাথে কথা বলছে নওয়াফ। চিত্রা হতবম্ব মুখে চেয়ে বলে, জি পারি। নওয়াফ শান্ত গলায় বলে, রেডি হয়ে রান্নাঘরে গিয়ে শ্যামাই নুডলস আর স্যান্ডউইচ বানাও, বাসায় গেস্ট আসবে, কোয়ান্টিটি সেরকমই রেখো। চিত্রা চেপে রাখা শ্বাসটা ফেলে ধীর গলায় বলে, আচ্ছা। আজকে কেউই আসেনি। বাসায় কাজের মহিলা বলতে চিত্রাই আছে শুধু। এই জন্য তাকে বলা হয়েছে ওসব।
নয়তো দ্য গ্রেটেস্ট নওয়াব শিকদার তার সাথে নরম সুরে কথা বলবে? এও পসিবল? এসব ডে ড্রিমিং করে না চিত্রা। বয়স অল্প হলেও সময়ের কষাঘাতের ফলস্বরূপ মনস্তাত্ত্বিক চিন্তাধারাটাও যথেষ্ট পোক্ত তার। ঘরে ঢুকে শপিং ব্যাগটা খুলতেই চোখ চড়ক গাছ হয়ে যায় চিত্রার। মস্তিষ্কের চিন্তাধারা উল্টে পাল্টে যায় রীতিমতো। শপিং ব্যাগের ভিতর থেকে বের হয় কারচুপি ওয়ার্ক করা পিওর মসলিন শাড়ি আর একটা নতুন 1,000 টাকা নোটের বান্ডিল। টাকাটাতে যে তার ঈদি সেটা স্পষ্ট করে লেখা ছিল উপরে। চিত্রা এতটাই অবাক হয় যে রিয়াকশন নিয়ে দিতে ভুলে যায়। বাইরে থেকে নাফিমের চিল্লাচিল্লি শুনে হুঁশ ফেরে তার। অযথা নওয়াবকে রাগাতে চায় না, তাই আনারকলি ছেড়ে ওয়াইন কালারের মসলিন শাড়িটা গায়ে জড়ায়। তার শ্যামলা বরণে শাড়িটা জলজল করে ফুটে ওঠে। চিত্রা তার বিশাল লম্বা চুলগুলো আধখোপা করে, ফলস্বরূপ চুলগুলো কোমর অবধি ছড়িয়ে ছিটিয়ে থাকে। খুব বেশি একটা সাজগোজ করার সুযোগ পায়নি চিত্রা। নাফিম পাগল হয়ে উঠেছে তাকে না পেয়ে। বাধ্য হয়ে চটজলদি একটা স্টোনের টিপ কপালের মাঝ বরাবর লাগিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে চিত্রা। ড্রয়িং রুমে বসেছিল সবাই। ও বেরোতেই সবার নজর আটকায়। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। নাফিম তো হা করে চেয়ে থাকে মায়ের দিকে। বাবার হাতের প্যাচ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে আসে চিত্রার কাছে। আধো আধো বুলিতে বলে, সুন্দর। ছোট্ট কথাটায় ভীষণ খুশি হয়ে যায় চিত্রা। সামান্য ঝুঁকে নাফিমকে কোলে তুলে বলে, তাই নাকি বাবা? আর কেমন লাগছে আমাকে? চিত্রার কোলে উঠতে পেরে ভীষণ খুশি হয় নাফিম। তার গলা জড়িয়ে ধরে গালে ছোট্ট পাপ্পি দিয়ে বলে, মায়া মায়া লাগছে। মায়াবতী শব্দটা উচ্চারণ করা খুব কঠিন তার নিকট, তাই সংক্ষেপে বলেছে, কিন্তু মানেটা বুঝতে বিন্দু মাত্র কষ্ট হয়নি চিত্রার। সে ছেলেকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বিভিন্ন রকমের খুনসুটিতে মেতে ওঠে। পেছন থেকে সকলেই দেখে তাদের। এই প্রথম নাজনীন বেগম প্রতিহিংসা ভুলে পরোক্ষভাবে বিচার করেন চিত্রাকে। আশরাফ সাহেব তো খুশি মনে দেখেছিল দুজনকে, আর নওয়াব, তার দৃষ্টির ভাষা বোঝা বড় দায়। আড্ডায় গল্পে বেশ খানিকটা সময় কাটল। জরুরি কাজ থাকায় নাজনীন বেগম এবং আশরাফ সাহেব চলে আসেন নিজ ফ্ল্যাটে। এই সুযোগেরই বোধহয় অপেক্ষা করছিল নওয়াব। সবাই বেরিয়ে যেতেই সে ধীর পায়ে উঠে রান্নাঘরে যায়। এটা তার নেওয়া সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। রান্নাঘরে যেতেই ভীষণ সুন্দর এক দৃশ্যের সাথে পরিচয় ঘটে তার। কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে চিত্রা। ছোট মানুষ হলেও ভীষণ গুছিয়ে কাজ করে মেয়েটা। পুরো দস্তুর পাক্কা গিন্নি, এমনটাই মনে হলো নওয়াফের। নুডলসের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে ফাঁকে ফাঁকে ছোট্ট নাফিমকে পরোটা খাওয়াচ্ছিল চিত্রা। এমন সময় আচমকা ফুটন্ত তেল ছিটকে এসে তার কোমরের কাছটায় পড়ে। বেচারি আর্তনাদ করে ওঠে তৎক্ষণাৎ। নাফিম ঘাবড়ে যায়। নওয়াব চটজলদি এগিয়ে এসে ফ্রিজ খুলে আইস কিউব বের করে। চিত্রা তো আর্তনাদ করেই চুপ। ভেতরে ভেতরে ছটফট করলেও প্রকাশ করতে পারছে না। চোখে জল জমে গেছে মেয়েটার। নওয়াব এগিয়ে এসে গ্যাসটা বন্ধ করে আইস কিউবটা ওর হাতে দিয়ে বলে, ক্ষত স্থানে দাও। চিত্রা সাহস করে একবার দিলেও পরে আর দেয় না। চুপচাপ হাত ধরে দাঁড়িয়ে থাকে। মরিচের মতো জ্বলছে জায়গাটা। নওয়াব বুঝতে পারে সেটা, তাই নাফিমকে বলে। নাফিম দিক বিদিক ভুলে দৌড় দেয়। এই সুযোগে চিত্রার কাছে এসে দাঁড়ায় নওয়াব। চিত্রা তো ভয় পেয়ে সরে যায়। নওয়াব কি আর থামার বান্দা? একদমই না। কোনোরূপ ভনিতা ছাড়াই পেছনের দেওয়ালের সাথে চিত্রাকে আটকে দেয় নওয়াব। এক হাতে চিত্রার দুহাত বন্দি করে দেওয়ালের সাথে চেপে ধরে। ফলস্বরূপ কোমরের কাছাকাছি শাড়ি সরে উন্মুক্ত হয়ে যায় পুরো উদর। চিত্রা লজ্জায় চোখ খিচিয়ে বন্ধ করে ফেলে। নওয়াব শান্ত দৃষ্টিতে দেখে সেটা। অন্য হাতে তাকে আইস কিউব চেপে ধরে চিত্রার ক্ষত স্থানে। সাথে সাথেই আর্তনাদ করে চোখ মেলে তাকায় চিত্রা। নওয়াব তখনও তার মুখের দিকেই চেয়েছিল। ভীষণ লজ্জাজনক আর দম বন্ধকর পরিস্থিতি। আচমকা নওয়াবের এত সান্নিধ্যে এসে মেয়েটা হতভম্ব হয়ে চুপসে গেছিল। পুরোপুরি আটকে গেছিল এক গোলক ধাঁধায়। ওভাবেই পার হয় আরও মিনিট 10। নাফিমের পায়ের আওয়াজ শোনা গেলে নওয়াব ছেড়ে দেয় তাকে। নাফিমের সাথে নাজনীন বেগমও এসেছিলেন। রান্নাঘরে নওয়াব আর চিত্রাকে একসাথে দেখে ভাবনায় পড়ে যান উনি, তবে সেটা প্রকাশ করেননি। চুপসে যাওয়া চিত্রার কাছে এসে নরম গলায় বলেন,
যেখানটায় পড়েছে সেখানে অল্প করে পেস্ট দাও, জ্বরন কমে যাবে। আর রান্না করতে হবে না তোমায়, বাকিটা আমি দেখছি। চিত্রা তখন কিছু বলার মতো অবস্থাই ছিল না। সে চুপচাপ মাথা নাড়িয়ে চলে আসে। এরপর সময়গুলো যায় আরও দ্রুত। সেদিনকার পর চিত্রা ভীষণ চুপচাপ হয়ে পড়ে। নওয়াব অবশ্য আগের মতোই থাকে, তবে তাদের মধ্যকার দূরত্ব কমে কিছুটা। এখন আর আলাদা বেডে ঘুমায় না নওয়াব। বিভিন্ন ছুতো দেখিয়ে বিছানায় নিজের ভাগের জায়গাটাও দখল করেছে ও। চিত্রার আপত্তি থাকলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। নওয়াব কখনো বাউন্ডারি ক্রস করেনি, বরং আগের মতোই থেকেছে। কিন্তু চিত্রা সন্দিহান। তার একবার মনে হয় নওয়াব ফল করে গেছে, আর একবার মনে হয় নওয়াব স্বাভাবিকতা বজায় রাখতে এসব করছে। সময় প্রমাণ করে দেয় চিত্রার দ্বিতীয় ভাবনাটাই সঠিক। নওয়াব স্রেফ স্বাভাবিকতা বজায় রাখছিল। তবে এই উপলব্ধিটা খুব একটা স্বস্তি দেয় না চিত্রাকে। ভীষণ মন খারাপ হয়ে যায় তার। কেন হয় জানা নেই, তবে চিত্রা আরও গুটিয়ে যায় সেদিনের পর থেকে। মোটামুটি আরও একটা সপ্তাহ পার হয়। এই দিনগুলো জাহান্নামের মতো কেটেছে চিত্রার। ওই এক ব্যাপার কোনোভাবেই মাথা থেকে বের করতে পারেনিও। নানান ধরনের ইনসিকিউরিটি ওকে শেষ করে দিতে থাকে ভেতরে ভেতরে। সামনে অ্যাডমিশন, একে পড়াশোনার চাপ, অন্যদিকে মানসিক অশান্তি, দুই মিলিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা চিত্রার। নাফিমটা হয়েছে এক্সট্রা আহ্লাদি, সব কিছুতে তার মাকেই চাই। জটিল কিছু ম্যাথ সলভ করতে বসেছিল চিত্রা। এমনিতেই মক টেস্টের রেজাল্ট খারাপ হয়, মেজাজ বিগড়েছিল তার। তার উপর হয়েছে পিরিয়ড, যন্ত্রণায় জান আসে যায় চিত্রার। এর মধ্যে নাফিম তার আঁচল ধরে টানাটানি করে বলে কানামাছি খেলার জন্য। চিত্রা ভালোভাবে নিষেধ করার পরও একই জেদ তার। লাস্টে যখন চিত্রা না শোনার ভান ধরে পড়তে লাগে, তখন তার ক্যালকুলেটর ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে নাফিম। হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চিত্রা। না চাইতেও ভীষণ জোরে ধমকে ওঠে ও নাফিমকে। ঠিক তখনই ঘরে ঢুকে নওয়াব। এরকম একটা দৃশ্য দেখে কিয়ৎকাল চেয়ে থাকে ও চিত্রার দিকে। নাফিম যখন ঠোঁট উল্টে ছলছল দিকে চোখে চায়, তখন অপরাধবোধে দুমড়ে মুচড়ে যায় চিত্রার অন্তঃকরণ। সে হাত বাড়িয়ে নাফিমকে কোলে নিতে গেলে ছো মেরে তাকে ছিনিয়ে নেয় নওয়াব। বাবার বুকে গিয়ে সে কি কান্না নাফিমের! কানে তালা লাগিয়ে দেওয়ার মতো শব্দ করে কেঁদে ওঠে বাচ্চাটা। চিত্রার বুক ধরফরিয়ে ওঠে। ও ওইভাবে বলতে চায়নি, কিন্তু কিভাবে যেন হয়ে গেছে। নওয়াব এক মুহূর্ত অপেক্ষা করে না, ছেলেকে শান্ত করতে বাইরে বেরিয়ে যায়। পুরো ফ্ল্যাটটায় রয়ে যায় কেবল চিত্রা। বেচারি হতাশাগ্রস্ত হয়ে ধপ করে বসে পড়ে ফ্লোরে। কিভাবে কি হয়ে গেছে নিজেও বুঝতে পারছে না ও। তবে এতটুকু বুঝে গেছে, নওয়াব আর তাকে মিশতে দেবে না নাফিমের সাথে। যতটুকু সহজ হয়েছিল তার থেকেও বেশি কঠিন হয়ে উঠবে এখন। চিত্রা বুঝে না সব অলক্ষণে কাজকর্ম তার সাথেই কেন হয়। এতটা অপায়া কেন সে? আর কত ধৈর্যের পরীক্ষা দেবেও? কেউ কি কখনোই বুঝবে না ওকে? কারো কি একটুও দয়াময় হবে না তার জন্য? আর পারছে না ও, ভীষণ ক্লান্ত হয়ে গেছে এবার। রাত 1টার দিকে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘরে ফিরে নওয়াব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বাচ্চাটা। চোখ মুখ ফুলে ফেপে লাল হয়ে আছে। পরনের পরিচ্ছদটা এলোমেলো, তার হাত ভর্তি খেলনা আর চকলেট। নওয়াব ঘরে ঢুকতে চিত্রা এগিয়ে যায়। সব জড়তা ভুলে অনুরোধের গলায় বলে, একটু কোলে নিই ওকে, আমি শুইয়ে দিবনি, আপনি ফ্রেশ হয়ে আসুন। নওয়াব শোনে না তার কথা। নাফিমকে বিছানার মিডল বরাবর শুইয়ে দিয়ে ধীর গলায় বলে, বহু কষ্টে ঘুম পাড়িয়েছে, এখন আর জাগিও না ওকে। কাল থেকে স্কুল আছে, এখন অসুস্থ হয়ে পড়লে পরে সমস্যা হবে। ভীষণ গম্ভীর গলায় কথাগুলো বলে শাওয়ারে যায় নওয়াব। চিত্রা বুঝে যায় তার ধারণাই সঠিক। ছলে বলে কৌশলে নাফিমকে আলাদা করতে চাইছে নওয়াব। সাথে সাথে হাহাকারে ছেয়ে যায় চিত্রার বুকের ভেতরটা। আর পারছে না ও। নওয়াব নিষেধ করা সত্ত্বেও নাফিমের পাশে শুয়ে বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে নেয় চিত্রা। পরপর কয়েকটা চুমু খায় তার কপালে। ওকে হারিয়ে ফেলার ভয়ে হু হু করে কেঁদে ওঠে, অথচ তখনও বুঝে উঠতে পারে না এই ভয়টাই সত্যি হতে যাচ্ছে অচিরেই। প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে শাওয়ার নেয় নওয়াব। এর মধ্যে নাফিমকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে চিত্রা। দৃশ্যটা দেখে অন্যদিন শান্ত থাকলেও আজকে চুপ রইল না নওয়াব। বেডে এসে খুব সাবধানতার সাথে নাফিমকে নিজের বুকের উপর নিয়ে আসলো। চিত্রা টের পেলেও চোখ খুলল না। এই অপমান সহ্য করার মতো নয়। তবুও নীরবে সয়ে গেল। তার বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জল।
পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল চিত্রার। উঠে বসতেই দেখল বিশাল আয়োজন চলছে। বেডের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে নাফিমের জামাকাপড়। একপাশে স্কুলের ইউনিফর্ম গায়ে জড়িয়ে বসে আছে নাফিম। চিত্রা হতভম্ব মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণে তার মনে পড়ে আজকে তো স্কুলে যাওয়ার কথা নাফিমের। সে হুড়মুড়িয়ে উঠে নাফিমের কাছে যায়। সাথে সাথে বাচ্চাটা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। চিত্রা তাকে আদর দিতে গেলে বলে, আই এম সরি বাবা, ভুল হয়ে গেছে মাম্মার, মাফ করে দাও প্লিজ। নাফিম তো জন্মের তেড়া, সেও পাল্টা উত্তরে বলে। নো বলে দৌড়ে নওয়াফের কাছে যায়। চিত্রা ওখানে যেতে নিলে নওয়াফ শান্ত গলায় বলে, রেডি হয়ে নাও, নাভিমকে সেভ করতে যাবো আমরা। চিত্রা থেমে যায় তৎক্ষণাৎ। বুঝতে পারে নওয়াফ থাকলে বিশেষ সুবিধা করে উঠতে পারবে না ও। এই বেটা বাড়ির বাইরে গেলেই সুযোগ বুঝে নাফিমকে বাগে আনতে হবে। যেই ভাবা সেই কাজ। অযথা আর এনার্জি ওয়েস্ট না করে চিত্রা চুপচাপ যায় রেডি হতে। শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে দেখে এলাহি কাণ্ড। পুরো পরিবার উপস্থিত হয়েছে ড্রয়িং রুমে। লাগেজ সহ নাফিমকে নিয়ে দাঁড়িয়ে আছে নওয়াফ। চিত্রার অবাক লাগে ভীষণ। না চাইতেও সে জিজ্ঞেস করে বসে। লাগেজ কেন? নওয়াফ এক পলক ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, নাভিমকে হোস্টেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। শুরুতে একটু কষ্ট হবে জানে, তবে ব্যাপার না, প্রতি সপ্তাহে ওকে গিয়ে দেখে আসবো আমি। চিত্রা এতটাই অবাক হয় যে কথা বলতে ভুলে যায় ও। নাজনীন বেগম তখনও কেঁদে যাচ্ছেন নাতিকে বুকে জড়িয়ে। আশরাফ সাহেবের চোখ মুখ শক্ত। নওয়াফ তাদের তাড়া দিয়ে বলে, বাস মিস হয়ে যাবে, ছাড়ো ওকে। চিত্রা শোনে না সে কথা। হতভম্ব মুখে বলে, মাথা ঠিক আছে আপনার? এইটুকু বাচ্চা কিভাবে থাকবে ওখানে? ওর সব কিছু আমার করিয়ে দেওয়া লাগে সেখানে। নওয়াফ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কঠোর গলায় বলে, তার জন্য কৃতজ্ঞতা। আর কিছু করা লাগবে না তোমার। ভাত ছিটালে কাকের অভাব হয় না, এটা তো আমার কিছু না। ওখানে প্রত্যেক বাচ্চাকে সামলানোর জন্য আলাদা টিচার আছে। নাভিম যথেষ্ট শান্ত, আশা করি কোনো সমস্যা হবে না। নওয়াফের এমন সিদ্ধান্তের কারণ যে গতকালের ঘটনা, সেটা বুঝতে আর বাকি থাকে না চিত্রার। কি বলবে সেটাও ভেবে পায় না ও। সবার থেকে বিদায় নিয়ে নাফিমকে কোলে তুলে লিফটের দিকে এগিয়ে যায় নওয়াফ। চিত্রা কিছুই বলে না, কেবল মূর্তির মতো ফলো করতে থাকে। শেষ মুহূর্তটুকু হারাতে চায় না ও। দেখতে দেখতে বাস স্টপেজের কাছে পৌঁছে যায় ওরা। অন্যান্য মা বাবারাও এসেছেন তাদের বাচ্চাদের সি অফ করতে। নওয়াফ যখন নাফিমের ব্যাগপত্র নামাতে শুরু করে, তখন নাফিমকে কোলে নিয়ে এগিয়ে আসে চিত্রা। ছলো ছলো চোখে চেয়ে বলে, আমি 100 হাত দূরে থাকবো ওর থেকে, তবুও আমার বাচ্চাটাকে পাঠায় না ওই নরকে। অতি যত্নে অতি যত্নে বেড়ে ওঠা রত্ন চোখের আড়াল হলেই সর্বনাশ নিশ্চিত। নওয়াফ শুনল না সে কথা। চিত্রাকে এড়িয়ে নাফিমের জিনিসপত্রগুলো বাসে তুলে দিল। এরপর ছেলেকে ডাকলো। এতক্ষণ রাগ করে থাকলেও মাকে কাঁদতে দেখে সব অভিমান হাওয়া হয়ে যায় নাফিমের। তাই যাবে না বলে শক্ত হাতে খামচে ধরে চিত্রার ওড়না। নওয়াফ বাধ্য হয়ে জোর করে ছাড়িয়ে আনে তাকে। চিত্রা হু হু করে কেঁদে ওঠে। নওয়াফেরও খারাপ লাগছিল, মনটা কু গাইছিল। তবে সন্তানের ভালো চাইলে একটু তো কঠোর হতেই হবে। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? নাফিম কান্নাকাটি করা সত্ত্বেও তাকে বাছে তুলে দেয় নওয়াফ। চিত্রা নিজেও ছাড়তে চাইছিল না ওকে, তাই দুদিকেই সামলাতে হয় তাকে। চিত্রাকে ছাড়িয়ে এনে জোরপূর্বক গাড়িতে বসাই। নাফিম তখনও গলা ছেড়ে কেঁদে কেঁদে ডাকছিল তাদের। নওয়াফ সাড়া দেয় না, উল্টো শক্ত করে চেপে ধরে রাখে চিত্রাকে। অতঃপর গাড়ি ঘুরিয়ে রওনা দেয় বাড়ির দিকে। মেয়েটা দুহাতে মুখ ঢেকে কাঁদছিল, কিন্তু পাথর কঠিন নওয়াফ তাতে গলার মানুষ নয়। একটা সময় নিশ্চুপ হয়ে যায় চিত্রা। ভাবখানা এমন যেন নাফিমের শোকে স্তব্ধ হয়ে গেছে ও। নওয়াফ ওর দিকে পানির বোতল এগিয়ে দিলে পুনরায় নাফিমকে ফিরিয়ে আনার আবদার করতে থাকে চিত্রা। এ পর্যায়ে বিরক্ত হয়ে এক ধমক দেয় নওয়াফ। আজ দমানো যায় না চিত্রাকে। সেও পাল্টা উত্তরে ফোঁপাতে ফোঁপাতে বলে, যেদিন সন্তান হারাবেন সেদিন টের পাবেন তার মর্ম। থাকতে আর কজন বোঝে। সৃষ্টিকর্তা লীলা খেলা বোঝা বড় দায়। পোড়া কপালির কথাগুলো কিভাবে যেন মিলে যায় আজ। মাত্র ঘরে ফিরে রিল্যাক্সে বসেছিল নওয়াফ। এমন সময় হুট করে কল আসে তার ফোনে। রিসিভ করে কানে ধরতেই অপর পাশের জন ভীষণ হুড়হুড়ি করে আতঙ্কের সহিত বলে, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। স্কুল বাসে বোমা ছিল, দ্বিতীয় স্টপেজে গিয়ে থামতেই ব্লাস্ট হয়ে যায় সেটা। কাউকে বাঁচানো যায়নি। জলদি আসেন আপনি, জলদি। কথাটুকু শুনে মূর্তিবান বনে যায় নওয়াফ।
কিয়ৎকাল অমনি রোবটের মতো বসে থাকে। কল অবধি কাটে না। তার মস্তিষ্ক তখনও প্রসেস করতে পারে না সদ্য শোনা নিউজটা। পরপরই যখন আরেকবার ফোন কেঁপে ওঠে আপকামিং কলের জন্য, তখন টনক নড়ে নওয়াফের। কলের পুতুলের মতো ফোনটা রিসিভ করে কানে ধরে সে। অপর পাশ থেকেও ঠিক একই নিউজ আসে, কিন্তু কেন যেন সেটা একটুও বিশ্বাস হয় না নওয়াফের। কিভাবে হতে পারে এমন? মাত্রই তো দিয়ে আসলো বাচ্চাটাকে। এখনও ওর বাহুবন্ধনে লেপ্টে আছে নাফিমের ছোঁয়া। এইটুকু সময়ের মধ্যে কিভাবে এত বড় বিপদ ঘটতে পারে? নিশ্চয় নাফিম দুষ্টুরা হোস্টেলে যাওয়ার ভয়ে এসব বলাচ্ছে। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিতে চাইল নওয়াফ, অথচ তার বুক কাঁপছে সন্তান হারানোর শঙ্কায়। অনবরত ফোন বেজে চলেছে তার, কিন্তু রিসিভ করতে মন চাইছে না। কি সব বাজে নিউজ দিয়ে শঙ্কিত করে তুলছে সবাই। না, আর পারা গেল না। নওয়াব বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল দিবে না নাফিমকে হোস্টেলে, আপাতত বাসায় নিয়ে আসবে। ছেলেটা একটু বড় হলে তখন দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। পাথর কঠিন নওয়াফ এই প্রথম সিদ্ধান্ত পাল্টেছে, তাও আবার ইমোশনাল হয়ে। অবিশ্বাস্য ব্যাপার। এটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই নওয়াফের। উল্টো নাফিমকে কিভাবে চমক দিবে সেই চিন্তা করতে লাগলো। কিছু একটা মনে পড়তেই দিশেহারা গলায় ডাকলো নওয়াফ,